আমাদের এই কর্মসূচি এটা হওয়ার কথা ছিল বটতলী বাজারে, কিন্তু অনিবার্য কারণ কিছুই না। গত 7.5 বছর ধরে চলা এই ত্রিপুরাজ্যের মধ্যে যে অরাজকতা, জঙ্গলের রাজত্ব চলছে, তারই রেশের কারণে কোনো প্ররোচনায় ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের এই কর্মসূচি এখানে এনেছি। বটতলা বাজারে যদি আজকে আমাদের এই ঘোষিত কর্মসূচি, যা প্রশাসন দ্বারা অনুমোদিত, আজকে এই কর্মসূচিটা সেখানে যদি শান্তিপূর্ণভাবে করার সুযোগ দিতেন, তাহলে আজকে যারা রাজ্যে শাসন চালাচ্ছে জবরদস্তি করে গত 7.5 বছর ধরে তারা যে কলঙ্ক, যে অন্যায়, গণতন্ত্রের উপরে যে বলাৎকার করছে, তা থেকে একটু হলেও মুক্তি পাওয়ার সুযোগ তারা নিতে পারতেন। যারা শয়তান পতিত, যারা সমস্ত ধরনের নৈতিকতা থেকে অধঃপতিত, তাদের কাছে ধর্মের কাহিনী, তাদের কাছে ভালো কথা, তাদের কাছে সুন্দর বাক্য এটা গরলের মতো। গত 72 ঘন্টার মধ্যে ত্রিপুরাজ্যের মধ্যে এ রাজ্যের মানুষ আমরা কি প্রত্যক্ষ করছি? অত্যন্ত দুর্ভাগ্যের সাথে গত 72 ঘন্টায় আইপিএস র্যাঙ্কের একজন অফিসার, ধলাই জেলার এসপি, তিনি এই শাসক জোটের একাংশের হাতে আক্রান্ত, আহত, হসপিটালে ভর্তি হয়েছে। একই ঘটনায় ধলাই জেলার এই কমলপুর মহকুমার এসডিপিও তরতাজা একজন তরুণ ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার, তিনিও আহত, কমলপুরের বিমল সিংহ হসপিটালে ভর্তি। একই ঘটনায় ত্রিপুরা সিভিল সার্ভিসের একজন দক্ষ অফিসার, যিনি আমাদের রূপাইছড়ি ব্লকেও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন, তিনিও আক্রান্ত। একই সাথে সেই ঘটনায় সালেমা ব্লকের একজন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে দায়িত্ব পালন করতে এসে সাপের মতো পিটানো হয়েছে। তার মাথায় জীব হসপিটালে গিয়ে দেখে এসেছি 30টার মতো শিলি দিতে হয়েছে, কোন রকমে বেঁচেছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বিলোনিয়া মহকুমা, তার থানার ওসি, এসডিপিওর সামনে দক্ষিণ ত্রিপুরার পুলিশের যিনি এসপি, তার কোয়ার্টারের মাত্র কয়েক গজ দূরে মঞ্চে থেকে নামিয়ে চেংদোলা করে মাটিতে ফেলে সেখানে চটা হয়েছে। এই ঘটনার 24 ঘন্টা যেতে না যেতেই একজন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গতকালই দেখেছেন সামাজিক মাধ্যমে, কি বলছেন? রাজ্যে আইন নাই, রাজ্য পুলিশের কাছে দুষ্ট দমনের জন্য, আইন শৃঙ্খলা
সুরক্ষার জন্য এ রাজ্যের গণতান্ত্রিক মানুষকে তার অধিকার ভোগ করার জন্য সেই পরিবেশ নাই। তো আজকে আমাদের এই সভা করতে গেলে অন্তত শাসক দলের লোক কিছু বলতে পারতেন যে না, আমাদের এখানে আইনের শাসন আছে, গণতন্ত্র আছে। গণতন্ত্রের তার অর্থ কি? আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রকে তার কি শক্তি দিয়েছে? গণতন্ত্র মানে সমাজের লাস্ট পার্সন, যিনি কপর্দক শূন্য, তিনিও রাষ্ট্রের কাছে, সমাজের কাছে তার বক্তব্য, এই বক্তব্য তার খুশির বক্তব্য হতে পারে, তার অখুশির বক্তব্য হতে পারে, তার প্রতিবাদের বক্তব্য হতে পারে, নির্দ্বিধায় সে বক্তব্য তুলে ধরতে পারেন। এই হলো গণতন্ত্র। আজকে আমরা প্রধান বিরোধী দল, বক্তা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা, তার কর্মসূচি বানচাল করতে হবে। কাজের সমস্ত আয়োজন দুর্ভাগ্যের, সে আয়োজনে যে আরক্ষা বাহিনীর এসপি আক্রান্ত, এসডিপিও আক্রান্ত, উসি আক্রান্ত, সেই পুলিশের একাংশ তাদেরকে মদত যোগাচ্ছে পরোক্ষে। আজকে সে একই জায়গাতে এদের কর্মসূচি পালন করার জন্য এই সুযোগটা দিয়ে, এটা নিজেদের বুদ্ধির প্রতি অপমান, এটা নিজেদের সম্মানের প্রতি, আত্মসম্মানকে ক্ষুণ্ণ করা, আত্মহত্যার সামিল। দুর্ভাগ্যের, তারপরও তাদের সম্বিত ফিরবে কিনা আমি জানি না। আগামী যে কথাগুলো বলতে হয়, হ্যাঁ, এখানে আমার আগের বক্তারা এখানে বলেছেন যে গত 24 তারিখ থেকে সারা ত্রিপুরাজ্যে 3 দফা প্রচারকে সামনে নিয়ে আমরা এই কর্মসূচিগুলো প্রতিপালন করছি। কিন্তু আমাদের এই সিদ্ধান্ত 24 তারিখের কর্মসূচি আগে থেকেই বটতলা বাজারে আমরা করব। কি শুনিয়ে করব? গণতন্ত্রে বিরোধী দল যারা সরকারে থাকেন, শাসক দল, তারা ইচ্ছে হলেও, ইচ্ছে করলেও তাদের দোষ ত্রুটির কথা বলতে পারেন না। তারা নিজের শরীরে পচন লাগলেও এই পচন তারা দেখেন না। গণতন্ত্রে বিরোধী দল সরব, বিরোধী দল সক্রিয় হওয়া, বিরোধী দলকে জনগণের বক্তব্য তুলতে দেওয়ার সুযোগ দেওয়া মানে হলো যারা সরকার চালায়, এটা পরোক্ষে তাদের ভুল ত্রুটি শুধরিয়ে আরো ভালোভাবে কাজ করার একটা মস্ত বড় সুযোগ। বিরোধী দল জনগণের বক্তব্য তুলে ধরবেন, কাজে সে বিরোধী দল এই বক্তব্য তুলে ধরবেন, সেই বক্তব্য তুলে ধরার মধ্য দিয়ে শাসক দল তার ভুল শুধরে নেবেন। এটাই গণতন্ত্র। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যারা শাসক দল, তারা ভীত, তারা সন্ত্রস্ত, তারা অক্ষম। কেন তারা ভীত? কেন তারা সন্ত্রস্ত? কেন তারা অক্ষম? কেন তারা জনতার আওয়াজ শুনতে ভয় পায়? এই কারণে গত 7.5 বছর মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে তারা সরকারে এসেছে। দ্বিতীয়বার
সেখানে একটা দালালকে যারা ভোট ভাগাভাগি করে গত নির্বাচনে আবারও এই সংখ্যালঘিষ্ঠ যা মানুষের ভোট 50%-এরও আরো 10% কম পেয়েছে, তাদেরকে সরকারে বসিয়েছে। সেই প্রথম 5 বছর, পরবর্তী 2.5 বছর, এই 7.5 বছরে এই রাজ্যের মানুষের কাছে দেওয়া কোনো প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। এটা গ্রামের কৃষকে হোক বা ক্ষেত মজুর, এটা কর্মসংস্থান প্রার্থী যুবকে হন বা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী যারা ভালো স্কুল চান, ভালো কলেজ চান, ভালো শিক্ষা ব্যবস্থা চান, এটা আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী যারা সেই বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে সেখানে বিকল্প কর্মসূচি, এই বিকল্প কর্মসূচির রূপায়ণে যার যার জায়গায় থেকে এই একদা পশ্চাৎপদ, স্থল বিস্তৃত, অজানা, অচেনা এই ত্রিপুরাজ্যকে অর্থ সামাজিক কাঠামোর মানচিত্রে, সাক্ষরতার মানচিত্রে, এখানে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদকে দমনের তার উদাহরণ স্থাপন করার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। তৎকালীন বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের মন্ত্রী, বিধায়ক শুধু তারাই কাজ করেছেন, আমরা সেদিনও দাবি করিনি এভাবে, আজকেও দাবি করছি না। বামপন্থী ফ্রন্ট সরকার তাদের এই কর্মসূচির রূপায়ণে এই শিক্ষক, কর্মচারী, সমস্ত অংশের মানুষ, সমস্ত স্তরের তারাও উজ্জ্বলতর ভূমিকা পালন করেছেন। এই 7.5 বছরে আজকে তাদের জীবনে নেমে এসেছে শুধু অপমান, অবহেলা, নানাভাবে এদের ভবিষ্যৎকে আরো কিভাবে দুর্বল করে দেওয়া যায়, পেছন দিকে ঠেলে দেওয়া যায়। আজকে এই ত্রিপুরাজ্য একটা সার্বিক অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে। নেশা, এটা গাঁজা চাষ হোক, গাঁজা পাচার হোক, এটা ওই ট্যাবলেট ইনজেকশন ব্যবহার করা হোক, এই ত্রিপুরাজ্য আজকে সারা ভারতবর্ষের মধ্যে এই নেশা ব্যবহারে, নেশা পাচারে, নেশা ব্যবসায় সর্বোচ্চ স্তরে। অস্বাভাবিক মৃত্যু, নারী নির্যাতন। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের বার্ষিক রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, সেই ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে একটা ছোট্ট ত্রিপুরাজ্য মাত্র 42-43 লক্ষ ভারতবর্ষের কোটি কোটি জনসংখ্যার রাজ্যগুলোকে পেছনে ফেলে ত্রিপুরাজ্যের নাম আজকে সেখানে উজ্জ্বল, সেখানে পড়ছে। আর গণতান্ত্রিক ব্যবস্থা গত 7.5 বছরে সিপিআইএম সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এমন একটি পার্টি অফিস নেই, নট এ সিঙ্গেল পার্টি অফিস, যে পার্টি অফিস একবার দুবার থেকে 17 বার অবধি আমরা যে পার্টির অফিসে দাঁড়িয়ে আছি, এই পার্টি অফিসটা দেখুন, তার সাক্ষী। কি অপরাধ করেছে পার্টি অফিস? এই পার্টি অফিসে এটা কি এরকম হয়েছে? এখন যেরকম আকছার দেখা যায়, পার্টি অফিসে বসে ধর্ষণকারী, পাচারকারী, খুনি, এদেরই আড্ডাস্থান, তাদেরই সেখানে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো শাসক দলের পার্টি অফিসগুলো। আমাদের পার্টি অফিস কি কখনো হয়েছে? এই পার্টি অফিসগুলো ছিল যারা গরিব, যাদের কথা শোনার কেউ নেই, নির্বাচনের সময় দল, নির্বাচনের সময় পতাকা, নির্বাচনের সময় রং,
কিন্তু নির্বাচন নেই, সরকার তৈরি হয়েছে। এই পার্টি অফিস জনগণের, সরকার যেমন জনগণের, সিপিআইএম পার্টি অফিসগুলোও জনগণের পার্টি অফিসের মতো কাজ করেছে। ছোট থেকে বড় রাজ্য দপ্তর সহ 1 থেকে 17 বার এই পার্টি অফিসগুলো আক্রান্ত হয়েছে, পুড়েছে, জবরদখল করেছে। দিন দুপুরে পুলিশের সামনে বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। এই সেদিনও, আজকেও থামেনি ত্রিপুরার যে গণতন্ত্রের চেহারা। স্বাভাবিক এরকম একটা পরিবেশে সিপিআইএম, তার নেতারা, তার কর্মীরা এই রাজ্যের জনগণের কথা তুলে ধরবেন, সারা ত্রিপুরাজ্যের কথা, সাবরুমের কথা। এখানে আজ থেকে 2 বছর আগে, বছর খানেক আগে বন্যা হলো, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, এটা কাউকে বলে কয়ে আসে না। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষ, সম্পদ, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব এই ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামত করবে। আজকে 2 বছর হয়ে যাচ্ছে, আপনাদের ফেনীর উপরে বাঁধ, মনুর উপরে বাঁধ মেরামত হয়েছে কি? এই ছোট খিল বরখলাতে কৃষকদের জন্য যতগুলো এখানে লিফট ইরিগেশন ছিল, ডিপ টিউবওয়েল ছিল, যেগুলো বন্যায় ডুবে সর্বনাশ হয়ে গেছিল, যে সেচের কাঠামোর দ্বারা এখানকার কৃষকরা 1 ফসলি জায়গাতে 3 ফসলি করতেন, এই সুযোগ তারা পাচ্ছেন কি প্রদান করে? এই রাজ্যের মন্ত্রীরা বলছেন এই ত্রিপুরাজ্যকে অন্য জায়গায় নিয়ে গেছে। তারাই বলছেন, কারণ কাগজপত্র তাদের কাছে প্রথম আসে, তারাই ভালো জানে। এক মন্ত্রী বলছেন 22,500 কোটি টাকা শুধু রাস্তা মেরামত করার জন্য এনেছেন। ত্রিপুরাজ্যে নাকি 15 বছর ধরে সেই রাস্তাগুলো, কি ন্যাশনাল হাইওয়ে, কি স্টেট হাইওয়ে, কি জেনারেল এলাকায়, কি এডিসি এলাকায় 15 বছর সেখানে আর একটি নয়া পয়সা খরচ করতে হবে না। আজকে ত্রিপুরার রাস্তাগুলো অবস্থা কি? গ্রামের রাস্তার অবস্থা কি? জাতীয় সড়কের অবস্থা কি? আগরতলা থেকে সাবরুম এই জাতীয় সড়ক, এই অংশটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বেশিরভাগ হয়েছে বলে আপনারা দক্ষিণ ত্রিপুরার মানুষ এটা উপলব্ধি করতে পারছেন না। আমি আপনাদেরকে বলবো, আপনাদের পরিবারের কোন সদস্য যদি ধলাই জেলাতে, ঊনকোটি জেলাতে, উত্তর ত্রিপুরা জেলাতে কর্মক্ষেত্রে বা কোনো কাজের জন্য সেখানে গিয়ে থাকেন সাম্প্রতিককালে, একটু জিজ্ঞেস করে দেখুন চেহারা কি। ন্যাশনাল হাইওয়ে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব बड़ाई करे बोलें, हिंदुस्तान में हम रास्ता बनाने में उपग्रह से हम इसको हम टेस्ट करता है, इसका सर्वे करता है, रास्ते बनाने वक्त पर सैटेलाइट से हम इसका क्वालिटी हम चेक करता है। इस क्वालिटी थोड़ा देखिए उत्तर त्रिपुरा और दलाई में जाकर कैसा क्वालिटी। কেন অবস্থা? হ্যাঁ, দিল্লি থেকে হয়তো টাকা এসেছে, রাস্তা মেরামতের জন্য 22,500 কোটি টাকা এসেছে। যেহেতু তাদের সরকার এখানে আছে, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে 1000 বার চিৎকার করলেও আমাদের ন্যায্য প্রাপ্য টাকা তারা দিত না। এখন শুধু ত্রিপুরাজ্যের মানুষকে দেওয়ার জন্য না, দিল্লির কিছু সাকরেত, রাজ্যের কিছু সাকরেত পকেট ভারী করার জন্য কিছু টাকা পাঠায়, কিছু কিছু বাছাই করা স্কিমে, রেগার জন্য না। রেগার জন্য টাকা পাঠায় না, কেননা রেগাতে আসলে এখানে
ওই গ্রামের কিছু টাউট বাটপার, এরা অর্ধেক খেলেও বাকি অর্ধেক দিতে হবে গরিব মানুষকে, কাজে রেগা বরাদ্দ না। এমন কিছু জায়গাতে বরাদ্দ, ওই রাস্তা মেরামত। এরপরে অটল জল মিশন, তারপরে কি জানি বলে সারা ত্রিপুরাজ্য নাকি একেবারে মিনারেল ওয়াটারের মতো করে বাড়ি বাড়িতে গিয়ে পাইপলাইনে গিয়ে তারা জল তুলে দিয়েছেন। গত 7.5 বছরে 7,500 কোটি টাকা খরচ করেছে কাগজে পত্রে, এই প্রায় 3,500 কোটি টাকা খরচ করেছে। চেহারা কি? হ্যাঁ, কোথাও যদি জল পড়ে আয়রনের জন্য জল খাওয়া যায় না, কোথাও একবার না। তাদের দেবতুল্য কার্যকর্তাদেরকে কিছু বিল পাইয়ে দিতে হবে। একবারের জায়গাতে দুবারও কোনো কোনো বাড়িতে জলের পাইপ নেওয়া হয়ে গেছে, কিন্তু জল আর যায় না। আগের তুলনায় বেশি করে ডিপ টিউবওয়েল খনন হয়েছে, কারণ আমি আরডি মিনিস্টার ছিলাম, আমি জানি এগুলো। প্রত্যেক মাসে মাসে এই পানীয় জলের উপরে আমার রিভিউ করতে হতো। এমপি হিসাবে দিশা মিটিং এ এই পূর্ব ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রের সমস্ত খবর, কোথায় জল, কোথায় রাস্তা, নখদর্পণে ছিল আমাদের, আমি জানি। সেখানে এই অটল জলধারা আরো কত আজকে টাকা খরচ হয়েছে, জল নেই, কাগজে পত্রে রাস্তা হয়েছে, রাস্তা চিহ্ন নেই। 6 মাস পার না হতে সে রাস্তা চেনা যায় না। মানুষ এগুলো বলবেন, এ টাকা কোথায় গেল, এ টাকা কোথায় গেল? আমরা বললে তো বলবে জিতেন চৌধুরী কুৎসা রটাচ্ছে, সিপিআইএম কুৎসা রটাচ্ছে। কাজেই আমাদের এই কষ্ট করে আর বলতে হচ্ছে না, এখন স্বয়ং মন্ত্রী বলে দিচ্ছেন সাংবাদিকদের ডেকে। অপরাধ করতে করতে এত মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে, সমস্ত ধরনের যে একটা জ্ঞান শূন্য হয়ে গিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা এর পার্থক্য বোধে ভুলে গেছে। বলছে আমি কেন, আমরা সব মন্ত্রীরা ঘুষ খাই, সব মন্ত্রীরা কমিশন খাই, সব মন্ত্রীরা সোর্স মানি নেই, আমাদের বাড়ি ঘর, গাড়ি বাড়ি, ফ্ল্যাট, ব্যাংকে কোটি কোটি টাকা, এইভাবে হয়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যখন এই কথাগুলি বলে ফেলছেন, আর কোন সাংবাদিক যখন প্রশ্ন করেন, যখন এটা নিয়ে প্রশ্ন উঠে, তখন আবার বলছেন যে না, মিথ্যা রটনা পড়ছে, দেখে নেব। আমি তো মন্ত্রী হওয়ার আগে থেকে, এমএলএ হওয়ার আগে থেকে আমি কোটিপতি, প্রতি মাসে মাসে লাখ টাকা ইনকাম। আমি যেন তেন হোটেলে আমি খাই না, যেন তেন রেস্টুরেন্টে আমি খাই না। ভারতবর্ষের বড় বড় শহরে 5 তালা 7 তালা হোটেলে গিয়ে আমি থাকি, বিদেশে ঘোরাফেরা করে সরকারকে আমি লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিই, সেটাও শুধরিয়ে দেওয়া হলো। ভারতের নির্বাচন কমিশন যারা লোকসভাতে, বিধানসভাতে যারা প্রার্থী হন, তাদেরকে একটা এফিডেভিট জমা দেওয়ার জন্য বলে। একটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে তার স্থাবর অস্থাবর কত টাকা জমি সম্পদ আছে, ব্যাংকে কত টাকা আমানত আছে, কোন ব্যাংকে কার কাছে কত টাকা ঋণ আছে, তার স্ত্রী পুত্র পোষ্য তাদের নামেও কি কি আছে,
যে মন্ত্রী কথাটা বলেছেন সুধাংশু দাস সাহেব, তিনি 2018 সালেও ভোটে দাঁড়িয়েছেন ফটিকরাই কেন্দ্র থেকে, 2023 সালে আবার দাঁড়িয়েছেন, জিতেছেন ও মন্ত্রী হয়েছেন গত 2.5 বছর। কি লিখেছেন? আয় যত, তার চেয়ে বেশি ব্যয়, তার চেয়ে বেশি হলো ঋণ। সামান্য একটা কুড়ে ঘর, সরকারকে কোনো ট্যাক্স দেন কিনা? না, চুপ। অপরাধী তো চুপ হবে না। চোর ধরা পড়েছে, ডাকাত ধরা পড়েছে, কিন্তু যে দল বলে मैं भी नहीं खाऊंगा, किसी को भी नहीं खाने दूंगा, सबका साथ सबका विकास যে দলের নেতা দাবি করে, আজকে 2 সপ্তাহ হয়ে গেল সেই দলের রাজ্য নেতা, কেন্দ্রীয় নেতা, যে এমএলএ মন্ত্রী, যে মন্ত্রিসভার সদস্য, সেই মন্ত্রিসভার প্রধান তথা মাননীয় মুখ্যমন্ত্রী একটা টু শব্দ, রা শব্দ তারা করার হিম্মত নেই। তো কথা আছে, ধর্মের দোল আপনা আপনি না নিজে নিজে জানি বাজে বলে। ধর্মের দোল বাজাতে হয় না, ধর্মের দোল ভগবানই বাজায় অথবা ভূত প্রেত যে কেউ বাজায়। আজকে সে দোল বাজাচ্ছে প্রতিমা ভৌমিক, সে দোল বাজাচ্ছে সরকারের শরিক দল ত্রিপুরামথা। একদিকে সরকারে একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে প্রেমালাপ করব, আবার জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিকে ঘুরানোর জন্য সামনে ডিসি ভোট আছে। একই রকমের কলঙ্কিত এই ত্রিপুরামথা এডিসি কে খোকলা করে দিয়েছে নোট করে। গত মাত্র 5 বছরে এই দলের জন্ম 2021 সাল, এখন 25 সাল, 5 বছর পুরো হয়নি। এই 5 বছরে এই রাজ্যের সরল মতি, আমাদের রাজ্যের ট্রাইবাল অংশের মানুষকে তাদের আবেগের সাথে খেলে, তাদের সরলতার সুযোগ নিয়ে সেখানে একবার বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একবার বলছে ওয়ান লাস্ট ফাইট, আরেকবার বলছে নো কম্প্রোমাইজ, তারপর বলছে 6 মাসের মধ্যে চুক্তি হয়ে আমরা সব পেয়ে যাব। এখন নতুন স্লোগান বলছে না, ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী না হলে পরে এগুলি হবে না। আমাদের প্রশ্ন, এডিসি দ্বারা চালাচ্ছে, তারা কি ওয়াংশা? না তারা বিহারি, তারা পাঞ্জাবি, তেলেগু বা মালয়ালি? খুমলুঙে যারা গত 4.5 বছর ধরে এই খুমলুং চালাচ্ছে, তারা ত্রিপুরাসা না? এই ত্রিপুরাসারা, ত্রিপুরাসা চিফ এক্সিকিউটিভ মেম্বার, ত্রিপুরাসা এক্সিকিউটিভ মেম্বার, ত্রিপুরাসা এডিসি আজকেও পত্রিকায় উঠেছে গন্ডাছড়াতে শিশু কন্যা বিক্রি হয়। কদিন আগেও আমাদের বাড়ির পাশে জুলাই বাড়িতে এভাবে বিক্রি হয়েছে। আজকে পাহাড় এলাকাতে কাঁচ খাদ্যের তীব্র অভাব। এই রাজ্যের একটা সময়তে বামপন্থী ফ্রন্ট সরকার আর যখন প্রথম আসে, পঞ্চায়েত সেক্রেটারি, কেরানি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট চাকরি দেওয়ার জন্য ট্রাইবালদের মধ্য থেকে মেট্রিক পাস ছেলে মেয়ে পাওয়া যেত না। বামফ্রন্ট সরকার রিক্রুটমেন্ট রোল শিথিল করে এসসি এসটিদের জন্য মেট্রিক ফেলকে এই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে, ককবরক মাস্টার সহ।
আজকে 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের চেষ্টায়, তাদের বিকল্প কর্মসূচিতে এ রাজ্য শুধু সাক্ষরতাতে সারা দেশের মধ্যে অন্যতম স্থান অর্জন করেনি, শিক্ষাতেও ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস, এসসি এসটি জুনিয়র পরিবারেও কিন্তু আজকে চাকরি নাই। ব্যাঙ্গালোরে গিয়ে, হায়দ্রাবাদে গিয়ে সিকিউরিটি দায়িত্ব পালন করতে হচ্ছে, রেস্টুরেন্টে হোটেলে গিয়ে জারুদার, ওই থালা বাসন মাজার চাকরি করতে হচ্ছে। কারণ ওখানে গিয়ে কেউ জিজ্ঞেস করবে না তুমি এমএ পাস না ম্যাট্রিক পাস। কত দুর্ভাগ্য হলে পরে এটা হতে পারে। অথচ বলা হয়েছিল প্রথম বছরে 50,000 চাকুরি, তার পরের 4 বছরে আরো 6.5 লক্ষ চাকরি। ইন্টারভিউ লাইনে দাঁড়াতে হবে না, চাকুরির জন্য ফি জমা দিয়ে পকেটের টাকা খরচ করতে হবে না। আজকে কোথায় সে লোভ দেখিয়ে এই ছোট খিল, বটতলা, পেতাগার কিছু যুবককেও মাতোয়ারা করে দিয়েছিল। তাদের পিঠে নাম পড়েছিল বাইক বাহিনী। তার বাড়ি পুরাও, তার ক্ষেত নষ্ট করে দাও, এই পার্টি অফিস পুড়িয়ে দাও, সিপিএম এর মিছিল আটকাও, সিপিএম এর ভোটারদের আটকাও করেছে। কি পেয়েছেন? পাননি। হ্যাঁ, অল্প কজন মুষ্টিমেয় লোক, সামান্য, হ্যাঁ, গরিব থেকে সততার পথে যদি কেউ কোটিপতি হন, আপত্তি কেউ করবে না। অল্প কজন লোক আজকে সমস্ত কিছুর মালিক, তার সমস্ত প্রতিপত্তি তারা করেছে। তাদের এই মরসি পাট্টা রক্ষা করার জন্য এখন কিছু লোককে পালিয়ে রেখেছে। তোমরা আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য সিপিএম কে মিছিল করতে দিও না। আজকে বটতলাতেও এই কারণেই আমি তাদের কাছে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করব, বন্ধুরা, আমরা আজকে শান্তিপূর্ণভাবে জনসভা করার জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। শান্তিপূর্ণ, আজকে যদি আমরাও মারামারি সভা করার জন্য সিদ্ধান্ত নিলে বটতলায় করতাম। আমরা সে সিদ্ধান্ত নিইনি। প্রার্থী আমরা নেব না। শেষ পর্যন্ত আমরা দেখব গণতন্ত্রকে আমরা সেভাবে পুনর্জীবিত করতে পারি কিনা। কিন্তু এটাও বলবো, আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে সেই পথে ঠেলে দেবেন না। আমি হিসাব মনে করিয়ে দেব, জিতেন্দ্র চৌধুরী 2023-এর বিধানসভা নির্বাচনে আমি সাবরুমের লোক হতে পারি, সাবরুম বিধানসভা কেন্দ্রে আমি আগে দাঁড়াইনি। এই অঞ্চলে সেরকম ভাবে ব্যক্তি জিতেন্দ্র চৌধুরীকে চিনলেও পার্টি নেতা হিসাবে, কিন্তু সংসদীয় রাজনীতিতে সাবরুমে আমার ঠিক সেরকম পরিচিতি ছিল না। গত 23-এর বিধানসভা নির্বাচনে মাত্র 4টা দিন আমি ঘুরেছি, অনেকগুলো পাড়াতে আমি যাইনি। ভোটারদের ঘরে ঘরে যাওয়া দূরে থাক, একজন প্রার্থী হিসাবে জেতার পরেও ইচ্ছে থাকলেও, আমি কদিন আগে আমাকে সাংবাদিক জিজ্ঞেস করছিলেন, আপনি তো সাবরুমের এমএলএ, আপনাকে তো সাবরুমের লোক সকাল বিকাল পেতে চায়। আমি বলছি হ্যাঁ, আমাকে যারা সকাল বিকাল দেখতে চায় এটা তার অধিকার। আমি যদি সাবরুমের ভোটার হতাম, আমিও চাইতাম আমাদের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী যেন সোমবার থেকে শনিবার, রবিবার সকালে গেলেও দেখি, বিকালেও গেলেও দেখি, কিন্তু জিতেন্দ্র চৌধুরী বসে নেই। পার্টি রাজ্য সম্পাদক, বিরোধী দলের নেতা,
কাজে হাজার ইচ্ছে থাকলেও সেটা হয় না। সে জিতেন চৌধুরী ভোটে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে এখানে প্রার্থী কে ছিল? যিনি সিটিং এমএলএ। 5 বছরে এলাকার সিপিএম কে একেবারে কোমর ভেঙে দিয়েছেন, ঠ্যাং ভেঙে দিয়েছেন, ফিল্ডে বসিয়ে দিয়েছেন। এই ছোটখাল লোকালের কথা বলছি। এখানে আমরা সেই আগের মতো মিছিল মিটিং গত 5 বছরে তো, আজকে তবু তো করেছি, গত 5 বছর এটাও করা যায়নি। কিন্তু এখানে 5টা গা সবার মধ্যে ওই ইয়া ছাড়া, যে কি নাম জানি সভাটা, থাইবং ছাড়া সব গা সভাতে সিপিআইএম এই প্রথম দল। আর গত 2.5 বছরে ভারতীয় জনতা পার্টির বন্ধুদের বলে দিচ্ছি, তারপরেও গত 2.5 বছরে আপনারা যে কুকীর্তি করেছেন, এই বন্যার ক্ষতিপূরণ ইত্যাদির বাগাবাগি করার মধ্য দিয়ে, এগ্রিকালচারের বাজেট, ঘরের বাজেট, রাস্তার বাজেট, পুকুর কাটার বাজেট, এসব নিয়ে আপনাদের দেবতুল্য কার্যকর্তারা যে পুকুর চুরি করেছে, আগামী বিধানসভা নির্বাচনে আমরা বলতে পারি না আমি আবার দাঁড়াবো, আমাদের পার্টি দাঁড় করালে আমি দাঁড়াবো, যেই দাঁড়াক। 23-এ যে ভোট পেয়েছেন সেটাও আপনারা পাবেন না। কাজেই সরকারে থাকা সুবাদে যে মিথ্যা শক্তির ভরসায় আজকে এই প্ররোচনা দিলেন যে না, আজকে এখানে জনসভা হলে আমরা গন্ডগোল করব। আমরা গন্ডগোল করা মানসিকতা নিয়ে আসিনি, কিন্তু আমাদেরকে বাধ্য করা হলে সিপিআইএম কমিউনিস্ট পার্টিও জানে কিভাবে তার প্রতিরোধ করতে হয়। আর আজকে হয়তো খুশি হবেন কেউ কেউ যে না, অন্তত কিছু ঠেকিয়ে দেওয়া গেল। তো ভুল করছেন, বরঞ্চ এই ছোট খোলার মানুষ তারা আরো বেশি আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। আর এটা কি? এটা কমিউনিস্ট পার্টি, রাজ্যের বিরোধী দল নেতা, এলাকার বিধায়ক, জনগণের প্রতিনিধি, তিনি সভা করবেন। আর সেই সভা মণ্ডল করার জন্য আগের দিন রাত্র থেকে ঘরে ঘরে গিয়ে হুমকি, চারিদিকে পতাকা লাগিয়ে, এই পতাকা যদি একটা হিলে এই উসুলা নিয়ে ঝগড়া বাজাবেন পায়ে পা ঠেলে। মনে করছেন আপনারা জিতে গেছেন, আপনারা জিতেননি, আরো হেরেছেন, আরো জনবিচ্ছিন্ন হচ্ছেন। আপনাদের দুর্বলতা এটাকে আরো বেশি প্রকাশ করে দিলেন যে আমরা ভয় পাই, আপনাদের চেহারা দেখলে ভয় পাই, আপনাদের গলার আওয়াজ শুনলে আমাদের পেটের ভাত বেরিয়ে যায়, আমাশা শুরু হয়ে যায়। এটা প্রমাণ করলেন। জনগণের কণ্ঠস্বরকে সিপিআইএম কে এইভাবে দমন করা যায় না। আমাদের পার্টি এই রাজ্যের মধ্যে যে অন্যায় হচ্ছে, মন্ত্রী বলছে প্রকাশ্যে ঘুষ খায়, আমরা সবাই ঘুষ খাই। গত 16 তারিখে ওয়াগন ভর্তি নেশাদ্রব্য ধরা পড়ল, আজ 11 দিন এই সরকার একজন আসামিকে লকআপে ঢুকাতে পারে না। এক মাসে 14 মাসের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা দর্শিতা হয়, খুন হয়, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সেরকম কোনো পদক্ষেপ হয় না। নামকেও আসতে গ্রেপ্তার, ওই উসিকে পায়ে চটেও 1 ঘন্টার বেশি লকআপে রাখতে পারে না, জামিন দিতে হয় সসম্মানে। কোথায় যাচ্ছে? এই ত্রিপুরাজ্যের মানুষ প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করছে, প্রতিটি ঘটনা মনে রাখছে। ইয়াদ রাখা জায়গা, আজকের দিনটাও ইয়াদ রাখা জায়গা, মনে রাখা হবে। গণতান্ত্রিক ভাবে
তার জবাবদিহি করা হবে। কাজী বন্ধুরা, এত প্ররোচনা সত্ত্বেও আপনারা সভা করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জিতেছেন, তারা হেরেছেন। এরা যে ভীত, সন্ত্রস্ত, পরাজিত, এটাই প্রমাণ করে দিলেন। আপনারা জিতলেন। আর প্রশাসনকে বলবো, এরপরও যদি আপনাদের সম্বিত না ফিরে, এরপরও যদি আপনাদের আত্মসম্মান লাগে, তাহলে দুর্ভাগ্য। আপনাদেরকে এরকম আরো অপমান, আরো লাথিউস্টা খেতে হবে আগামী দিন। তৈরি থাকুন। আমি আমার কথা বাড়াচ্ছি না। আমি আবারও